প্রবলেম থাকে কাইন্ডলি তোমাকে কমেন্ট সেকশনে একটু লিখে দিও, তাহলে আমি বেটার সেই সেকশনটি নিয়ে আলোচনা করলে তোমার পক্ষে সুবিধা হবে। যদি কারো স্পেশালি কোনো বিষয়ে জানার থাকে কমেন্টে লিখলে আমি সহজে বুঝতে পারবো। আচ্ছা, যে যে টপিকসটা আবারও জানতে চাও সেই টপিকসটা লিখবে এবং পাশে ক্লাসটা লিখবে কোন ক্লাসের। আচ্ছা, পরীক্ষা আপনারা শুধু সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত এটা আমাদের থেকে জানানো হবে, স্যারকে শুধু আপনারা ক্লাস সংক্রান্ত বিষয়গুলো জানান। পরীক্ষা সংক্রান্ত একটা ক্লাস শেষে এই প্রশ্নের অ্যান্সার গুলো পাওয়া যাবে। আচ্ছা, একটা পেয়েছি সিএনএন অ্যান্ড আরএনএন ক্লাস 10। ওকে, যেহেতু আমরা একটা টপিকস পেয়েছি আমরা ক্লাস 10 এর সিএনএন আরএনএন থেকেই শুরু করি। বাকি যদি কারো কোনো বিষয় জানার থাকে কমেন্টে লিখতে থাকো, আমি যথাসম্ভব সবার প্রশ্নেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি 2টা মিনিট সময় নিচ্ছি, 2 মিনিটের মধ্যে সবাই আমাদের টপিকসটা একটু টপিকস এবং ক্লাসটা কমেন্ট সেকশনে লিখে রাখো, কারণ 2 মিনিট পরে কিন্তু আমি আর কমেন্টের দিকে তাকাবো না। ওকে, আমরা কিভাবে ড্যাশবোর্ডে ঢুকতে পারি? ড্যাশবোর্ডের বিষয়টা আমি ক্লাসের শুরুতে দেখিয়ে দিয়েছি, আর ক্লাসের শেষে প্রবলেম হলে আবার দেখিয়ে দেবে, সমস্যা নেই। এখন আমরা কি করব? আপনার সেগমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখেন। ওকে। Part 2. প্রোগ্রামিং ভাষা বলতে কি বোঝানো হয়েছে? স্যার, প্রোগ্রামিং ভাষা যার যেটা প্রশ্ন কমেন্টে লিখতে হবে, তাহলে Now আমার part সেই 2. প্রশ্নটা নিতে সুবিধা হবে। ওকে, আমি কয়েকটা প্রশ্ন পেয়েছি যে বিষয়গুলো হয়তো আলোচনা করবো। তো আমি আমি আর প্রশ্ন টপিকস হয়তো নিতে পারবো না, কারণ এত সময় হয়তো পাবো না আমি। আহ, আচ্ছা, আমি তাহলে কমেন্ট গুলো দেখি। CNN RNN ক্লাস 10, কোয়ান্টাম কম্পিউটিং, মেশিন লার্নিং 10,
রোবোটিক্স ভালো করে বুঝি নাই, ক্লাস 6। ওকে, কোয়ান্টাম প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি ক্লাস 8, সাইবার সিকিউরিটি 9, রোবোটিক্স, পাইথন ক্লাস 8, রোবোটিক্স, এসসিআইডি ক্লাস 10, গ্রিন ডিজিটালাইজেশন, কম্পিউটার কম্পোনেন্ট, আইওটি। ওকে, তো মাল্টিপল টপিকস চলে আসছে। ওকে, আমি তাহলে একটা, আচ্ছা রোবোটিক্সটা অনেকে দেখলাম বোঝে নাই, আর সমস্যা আছে কোয়ান্টাম প্রোগ্রামিং এবং পাইথন নিয়ে। ওকে, তাহলে আমি রোবোটিক্সটা দিয়ে একটু শুরু করি, তারপরে চেষ্টা করব সবগুলো একটু টাচ করার, যদি আমরা সময় পাই। একজন লিখেছে গ্রিন ডিজিটালাইজেশন। আচ্ছা, গ্রিন ডিজিটাল হচ্ছে খুবই ইজি টপিকস। আমার মনে হয় কি এগুলো একটু বই পড়লে ক্লিয়ার বোঝা সম্ভব। তার জন্য আমাদের যে বইগুলো দেওয়া আছে ড্যাশবোর্ডে, বইগুলো একটু নিজের থেকেও পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে একটু রোবোটিক্সে চলে যাই। রোবট, মামুন ভালো আছো? নেটওয়ার্ক অ্যাটেন্ডেন্স দিতে পারছি না, এর জন্য কি আচ্ছা অ্যাটেন্ডেন্সটা মনে হয় ক্লাসের শেষেও দেওয়া সম্ভব মনে হয়, তাই তো? স্যার আজকের এই ক্লাসে আমাদের কি কোনো রকম কোনো প্রশ্ন বা প্রশ্নর কোনো সেশন করবেন? প্রশ্নের সেশন বলতে কি, যদি তোমাদের কোনো বিষয়ে কনফিউশন থাকে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এখানে কয়েকটি বিষয় পেয়েছি, আমরা আচ্ছা। সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যদি সময় পাই তাহলে এগুলো একটু টাচ করব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আমরা ওকে, প্রথমে যেটা আছে রোবোটিক্স এর রহস্য। আচ্ছা, রোবোটিক্স বলতে আমাদের মাথায় প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে রোবট। এখন এই রোবটটা তো আর একদিনে আসে না। রোবটটা তৈরি হয়েছে একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ওটা মাধ্যমে। কোন সরি, জি স্যার, কন্টিনিউ করতে পারেন। আচ্ছা যদি যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে লিখবো। হ্যাঁ, ক্লাস চলাকালীন মাইক্রোফোন অন করে কথা বললে হয় কি যে ক্লাসটা একটু হ্যাম্পার হয়। ওকে, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে। ওকে, তো রোবোটিক্স যেটা বলা হচ্ছে, যে রোবট শব্দটি এসেছে চেক ভাষার রোবোটা থেকে, যার অর্থ হচ্ছে শ্রমিক। তার মানে আমাদের এই যে রোবটটা তৈরি হয়েছে মূলত কিন্তু মানুষের হেল্পিং হ্যান্ড, মানে একজন শ্রমিকের কাজ করবে সেই উদ্দেশ্যে। কিন্তু বর্তমানে কি হচ্ছে, যখন এআইটা চলে আসলো আমাদের এই আইসিটি সেকশনে, তখন এই এআইটা রিড করে, মানে এআই অ্যানালাইসিস করে রোবট কিন্তু নিজে থেকে অনেক কিছু শিখে যাচ্ছে এবং নিজে থেকে অনেক কাজ করতে পারছে। ফলে যে রোবট পরিচালনার যে পদ্ধতি, এখানে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এসেছে। রোবট আগে একটা সময় ছিল যে মানুষ শুধু ইনস্ট্রাকশন দিবে, বা মানুষের হাতে একটা রিমোট থাকবে, যেমন আমরা হচ্ছে রিমোট কন্ট্রোল কার চালাই। হ্যাঁ, আমাদের হাতে রিমোট থাকে, আমরা রিমোটটা যেভাবে চালাই আমার কারটা সেদিকে যাবে। আমাদের রোবটটাও কিন্তু আগে সেরকম ছিল,
কিন্তু যখনই আমাদের এই রোবটের প্রোগ্রামিং এ এআইটা কানেক্ট করা হলো, এআই দেওয়া হলো, তখন কিন্তু রোবট নিজে থেকে লার্ন করলো, নিজে থেকেই শেখা শুরু করলো এবং নিজে থেকেই শিখে নিজে থেকেই সিদ্ধান্ত নেওয়া শুরু করলো। তখনই আসলে এই রোবটের পরিচালনা পদ্ধতিতে একটা ব্যাপক পরিবর্তন হলো। তো সেই ক্ষেত্রেই বলা হচ্ছে রোবোটিক্স হলো সেই প্রযুক্তি বা যান্ত্রিক যন্ত্র তৈরি এবং পরিচালনা পদ্ধতি। তাহলে তখন আমাদের রোবোটিক্স নামে একটা আলাদা সেকশন তৈরি হলো, যে রোবট বিষয়ে রোবট তৈরি এবং পরিচালনা এই পদ্ধতিগুলো থাকবে। তো রোবটের কতগুলো পার্টস, রোবট যেহেতু একটা যন্ত্র, এর কতগুলো পার্টস থাকবে এটাই স্বাভাবিক। যেমন যান্ত্রিক অংশ, সেন্সর, প্রোগ্রামিং। আর যেটা বললাম যে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ব্যবহার যখন শুরু করলো তখন সে নিজের থেকে অনেক কিছু শিখতে পারলো। এখন এই রোবট, আমরা নর্মাল রোবট বলতে কি একটা হিউম্যান রোবটকে বোঝাই, একটা মানুষের আকৃতি, বাট রোবট কিন্তু সবসময় মানুষের মতো নাও হইতে পারে। একটা রোবটিক গাড়ি বা একটা রোবটিক ডগ, একটা কুকুরের আকৃতিতে আমরা একটা রোবট তৈরি করতে পারি। আমরা একটা গাড়ির মডেল দিয়ে রোবট তৈরি করতে পারি। আমরা একটা আহ মাছি বা মৌমাছির এরকম ছোট একটা রোবট তৈরি করতে পারি। এটাও বর্তমানে সম্ভব এবং অ্যাভেলেবেল, কিন্তু এরকম ছোট সাইজের রোবট পৃথিবীতে এক্সিস্ট করতেছে এবং প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যেখানে বড় রোবটটা যেমন আমাদের বিভিন্ন সিকিউরিটি সিস্টেমে, গোয়েন্দা সিস্টেমে, সেখানে কিন্তু বড় জিনিস আসলে দিয়ে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হোক বা সিকিউরিটি চেকিং হোক, এগুলো করা অনেক সময় পসিবল হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোট ছোট রোবট দরকার হয়। সেই ক্ষেত্রে কিন্তু ছোট যে কোনো সাইজের রোবট তৈরি হচ্ছে এখন। তো এই যে রোবট বিষয়ে যেসব আলোচনা, ওটা তাকে বলতে গেলে রোবট বিষয়ে আলোচনাটাই হচ্ছে রোবোটিক্স। হ্যাঁ, তো হলো স্বয়ং বুদ্ধি এবং তুলনীয় দক্ষতা যা মানুষের জীবনকে সহজ, দ্রুত, নিরাপদ করতে সাহায্য করে। আচ্ছা, এরপর আছে রোবট কিভাবে কাজ করে। দেখো, এখানে কিন্তু আমাদের বইগুলোতে খুব সুন্দর করে বাংলা ভাষায় এবং সহজভাবে লিখে দেওয়া হয়েছে যে কোনটার কি কাজ, মানে কোন টপিকস কিভাবে সাজানো হয়েছে। তোমরা যদি একটু ক্লাসের পাশাপাশি বইগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। এবং আমার মনে হয় পরবর্তী যে তোমাদের লাইভ ক্লাস থাকবে, কিউএ সেশন থাকবে, যদি তোমরা সেই বিষয়ের উপরে একটু বইটা পড়ে তারপর প্রশ্নটা করো তাহলে কিন্তু তোমার পড়ার বিষয়ের সাথে যখন তুমি এটা একজন টিচার আলোচনা করো তখন বুঝতে আরো সহজ হবে। আচ্ছা, আহ, পরের বিষয়টা কি, যে রোবটের কি কি অংশ থাকবে, সব বা চাকা, এরা সব ডিভাইসেরই থাকে বা থাকতে পারে। বাট সেন্সর যে জিনিস, এই সেন্সর জিনিসটাই হচ্ছে মেইন। যখন একটা প্রসেসর কোনো কিছু সেন্স করে, মানে বুঝতে পারে যে আমাকে কি করতে হবে, বা বাইরের থেকে কোনো ইনপুট রিড করতে পারে, পড়তে পারে যে আমাকে কি ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং সেই ইনস্ট্রাকশন মানে আমাকে কি কাজ করতে হবে, এই যে আহ বুদ্ধিমত্তা, এইটুকুই হচ্ছে সেন্সর এবং প্রসেসরের যে কাজ। এইটাকেই রোবটটাকে সাধারণ যন্ত্র থেকে আলাদা করেছে। তাহলে রোবটের সেন্সর থাকে যা তাকে চারপাশের পরিবেশ সম্পর্কে জানায়। যেমন একটি রোবট ভ্যাকুয়াম ক্লিনার বা ঘরের মেঝে পরিষ্কার করতে সেন্সর ব্যবহার করে এবং নিজে নিজে বাধা এড়িয়ে চলে। যেমন আমরা এখন দেখি যে গুগল কার তৈরি হয়েছে, যেগুলো গুগল কারে কিন্তু কোনো ড্রাইভার থাকে না। তাহলে ড্রাইভার যদি না থাকে তাহলে গাড়িটা চলবে কিভাবে? গাড়িটা কিন্তু নিজে থেকেই চলে। এবং এখানে কিছু অত্যাধুনিক সেন্সর ব্যবহার করা হয়। সেই সেন্সর কি করে, আশেপাশের পরিবেশটাকে বা আশেপাশের যে রাস্তাঘাট সেগুলোকে ক্যামেরার মাধ্যমে সেইগুলো থেকে ইনফরমেশন ইনপুট নেয়, তথ্যগুলো সে ইনপুট হিসেবে নিয়ে প্রসেসিং এ পাঠিয়ে দেয়। এবং প্রসেসর যদি দেখে যে রাস্তার সামনে একটা জেব্রা ক্রসিং আছে, তার মানে সে বুঝতেই পারে, যেহেতু তার আগের থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে জেব্রা ক্রসিং থাকলে থামতে হবে। তো তখন ওই গুগল কারের সেন্সরটা কি করে, যখন জেব্রা ক্রসিংটাকে সে রিড করে মানে দেখে, তখন সে কিন্তু ওইটা সেন্সরটা তার অ্যাক্টিভ হয় বা সেন্সরটা কাজ করে যে আমার এই ইমেজ বা এই ধরনের ইনফরমেশন হলে আমার কি করতে হবে। তখন কিন্তু এই গাড়িটা ওইখানে দাঁড়ায় যাচ্ছে।
এবং রাস্তায় যে সিগন্যাল গুলো থাকে, সিগন্যাল গুলো কিন্তু যখন সে রিড করতে পারে এবং তার প্রিভিয়াস প্রোগ্রামিং এর সাথে যখন এটা ম্যাচ করে, তখন কিন্তু সেই প্রসেসরটা সেই ধরনের আউটপুট ইমিডিয়েট দিতে পারে। রোবটের উপাদান আছে কি কি, যেমন যান্ত্রিক একটা অংশ থাকে, চাকা, হাত, পা, এগুলো একটা সেন্সর একটা পার্ট আছে, যেটা অল টাইম সেন্সর আর লাইট সেন্সর। অল টাইম সেন্সরটাকে রোবটের সামনে থাকা বাধা শনাক্ত করতে এই সেন্সর ব্যবহার করা হয়। লাইট সেন্সরটা হচ্ছে আলোর যে আহ, চলাফেরা বা আলোর অস্তিত্বটাকে বুঝতে পারে। হচ্ছে রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় রোড লাইট হতে পারে, অথবা সিকিউরিটি সিস্টেমে যেটা রে সেন্সর হিসেবে কাজ করে, যে আলোর রেটা আইডেন্টিফাই করা, এগুলো সব লাইট সেন্সরের কাজ। টেম্পারেচার সেন্সর আছে, যে এনভায়রনমেন্ট, পরিবেশের যে তাপমাত্রা, এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে, সরি, এটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে এবং সেই অনুযায়ী সে রেসপন্স করতে পারে। এইবার এই যে পুরো রোবটটা, এই রোবটটা আমি যে বললাম সেন্সর প্রসেসিং করে কাজ করে, এই যে প্রসেসিং যে করা হয়, এই প্রসেসিং এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কাজটা, সেই কাজটাই করে হচ্ছে প্রোগ্রামিং পার্টটা। এই প্রোগ্রামিং করেই কিন্তু রোবটটাকে অ্যাকচুয়ালি সাজানো হয়, যে যেটা বললাম যে আগের থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে না, আগের থেকে কি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কারণ আমরা জানি যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস 0 এবং 1, যেটাকে আমরা বাইনারি বলি, হ্যাঁ, 0 এবং 1, এইটা ছাড়া কিছুই বুঝতে পারে না। তাহলে আমরা যে কম্পিউটারে অনেক কিছু লিখতেছি, বা আমাদের বিভিন্ন সেন্সরে বিভিন্ন সাইন বুঝতেছে, বিভিন্ন লেখা তারা পড়তে পারতেছে এবং আমাদেরকে আউটপুট দিচ্ছে, এই জিনিসগুলো কিভাবে করে? প্রত্যেকটা জিনিসই কম্পিউটার ইনপুট হিসাবে নিচ্ছে, বা আমাদের যে প্রসেসর সেটা ইনপুট হিসাবে নিচ্ছে, নিয়ে সেটাকে কিন্তু বাইনারি ফরম্যাটে ট্রান্সফার করতেছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা বাইনারি কোডিং আছে, যেটাকে আমরা আইসিটি ভাষায় একটা পার্ট আছে যেটাকে বলা হয় ASCII কোড। হ্যাঁ, ASCII। এই ASCII কোডটা হচ্ছে যে আমাদের নর্মাল যে লেটার গুলো আছে, তার কি কি বাইনারি ফরম্যাট হতে পারে, বা তার ব্যাকগ্রাউন্ডে বাইনারি নাম্বার কি কি, প্রত্যেকটা জিনিসের একটা বাইনারি নাম্বার আছে। তো কম্পিউটার কি করে, প্রত্যেকটা ইনফরমেশন প্রথমে রিড করে, যেটাকে ইনপুট হিসাবে নেয়, নেওয়ার পরে সেটাকে যখন প্রসেসিং এ পাঠায়, তখন ওই ইনফরমেশনটাকে বাইনারি ভাষায় কনভার্ট করে, করার পর তখন কম্পিউটার বুঝতে পারে যে আমাকে কি বলা হয়েছে। এরপর কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে বা প্রসেসিং করে, করার পর যখন সেটা আউটপুট দিচ্ছে, তখন সেইটাকে আবার বাইনারি থেকে আবার রিকনভার্ট করে সে আগের ল্যাঙ্গুয়েজে ফেরত দিচ্ছে। তো এই যে মাঝখানে যে কনভার্ট এবং রিকনভার্ট, এই যে কাজটা, এটা হচ্ছে প্রোগ্রামিং। হ্যাঁ, প্রোগ্রামিং এর অনেকগুলো সেকশন আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওই যেটা বললাম, যে সাধারণ কথাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করে সেটাকে প্রসেসিং করি, সেটা হচ্ছে মূলত প্রোগ্রামিং। হ্যাঁ, তো প্রোগ্রামিং অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে রোবটের প্রকারভেদে কিছু আছে, মানব সদৃশ রোবট, শিল্প রোবট, সার্ভিস রোবট, যেটা বললাম একটু আগে, এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। আর এখানে যেগুলো আছে এগুলো একটু পড়লেই তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে শিল্প রোবট কোথায় কাজ করে, এবং এর কি কি পার্টস আছে। চিকিৎসা ক্ষেত্রে রোবট ইউজ করা হয়, যেমন এই রিসেন্ট একটা জাপানে একটা অপারেশন হয়েছে, সেটা হচ্ছে ডক্টর যেখানে আছে সেইখান থেকে যে অপারেশন টেবিলটা বা যে হসপিটালে অপারেশনটা হয়েছে, তার দূরত্ব কয়েকশো কিলোমিটার। হ্যাঁ, তো অপারেশনটা হলো কিভাবে তাহলে? ডক্টর যে ক্লিনিকে আছে সেইখান থেকে তার গিয়ে ওই রোগীকে অপারেশন করতে গেলে সেই রোগীটা ততক্ষণ বাঁচবে না, তখন তার ইমিডিয়েট অপারেশন দরকার। তখন ডাক্তার কি করলো, যেখানে আছে সেইখানে সে যে রোবটিক সিস্টেম, সেই সিস্টেমটা অ্যাপ্লাই করলো। ডাক্তার এখান থেকে রোবট ইউজ করে যে যে প্রসেসে অপারেশনটা করতেছে, ঠিক ওই রোগী যেখানে আছে সেখানেও কিন্তু একটা রোবটিক সিস্টেম অ্যাপ্লাই করা আছে, বা রোবট সিস্টেম ওখানে সেট করা আছে। ওই রোবটটার মাধ্যমে সেইভাবে অপারেশনটা করা আছে এবং সেই অপারেশনটা সাকসেসফুল এবং সে রোগীটা বেঁচে আছে। তো এই ক্ষেত্রে রোবটিক অপারেশন কিন্তু এখন প্রচুর হচ্ছে। যেমন আহ
এখানে তো ইন্টারমিডিয়েট এর কেউ নাই। আচ্ছা, ইন্টারমিডিয়েট এর যখন তোমরা উঠবে মানে 11 ক্লাসে বা কলেজে, তো ওইখানে কতগুলো রোবোটিক বিষয় আছে, যেমন ন্যানো টেকনোলজি আছে, তারপর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ওইখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা বলি টেলিমেডিসিন। সেই টেলিমেডিসিন ওখানে বলা আছে যে একটা আহ, বর্তমানে যে আমাদের শরীরে অনেকের ক্যান্সার হয়, ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য আমরা রোবটিক একটা সিস্টেম অ্যাপ্লাই করি, যেখানে কোনো অপারেশন লাগবে না বা কোনো কাটাছেঁড়া লাগবে না। আমরা রোবটের মাধ্যমে কিন্তু এই কোষটাকে ধ্বংস করতে পারি। এই যে বিষয়গুলো টেলিমেডিসিনের সেক্টরে, এখানে কিন্তু রোবট প্রচুর এখন কাজ করতেছে, এবং প্রায় সব বিষয়ে সাকসেসফুলি আমরা এর ইয়েটা দেখছি, রোবটের যে ইতিবাচক অবদান সেটা আমরা দেখতে পাচ্ছি। অনুসন্ধান ও উদ্ধার রোবট আছে, যে কোনো দুর্ঘটনায় আমরা রোবট পাঠাতে পারি, এবং রোবট কিন্তু আমাদের নির্দেশনা মোতাবেক কাউকে খুঁজে বের করতেছে এবং উদ্ধার করেও নিয়ে আসতে পারে। এরপর আছে স্পেস রোবট, যেটা ইতোমধ্যে আমরা হয়তো অনেকেই জানি যে মঙ্গল গ্রহে রোবট পাঠানো হচ্ছে, চাঁদে রোবট পাঠানো হচ্ছে, এবং সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। ওকে, এরপর আছে রোবট তৈরিতে কি কি উপকরণ লাগে, যেমন মোটর। রোবটের যান্ত্রিক অংশগুলো চালানোর জন্য মোটর ব্যবহার করা হয়। এই মোটরের সাহায্যে কি হয় যে রোবট, এই যে আমরা হাত পা নাড়াচাড়া করি, এই যে রোটেশন গুলো হয়, এগুলো এই মোটরের সাহায্যে হয়। সোল্ডারিং ওয়্যার আছে, ব্রেডবোর্ড আছে, বাটন আছে। তো সোল্ডারিং ওয়্যারটা কি, বিভিন্ন ইলেকট্রনিক উপাদান একে অপরের সাথে সংযুক্ত করতে সোল্ডারিং ওয়্যার ব্যবহার করা হয়। যে কানেক্ট, আমরা নর্মালি যে ওয়্যার বলি, যে তার একটা পার্টস এর সাথে একটা পার্টস কে যুক্ত করে, যে তারটা সোজা কথা, সেটা হচ্ছে সোল্ডারিং ওয়্যার। ব্রেডবোর্ডটা কি, ইলেকট্রনিক উপাদানগুলোকে সংযুক্ত করতে ব্রেডবোর্ড ব্যবহার করা হয়, যাতে রোবটের সার্কিট গুলি তৈরি হয়। আমাদের নর্মালি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কিন্তু আমরা একটা মাদারবোর্ড দেখতে পাই। সো রোবটের কিন্তু প্রত্যেকটা পার্টস এরকম একটা করে মাদারবোর্ড আছে, আর এই মাদারবোর্ডটা একসাথে আমরা বলতে পারি ব্রেডবোর্ড। বাটন, রোবটের উপর বাটন দিয়ে তা নিয়ন্ত্রণ করা যায়। যখন আমাদের রিমোটটা কাজ করে না, তখন কি হবে, আমাদের রোবটের কিন্তু একটা বাটন সিস্টেমও আছে, মানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে রোবটের সাথে বাটন, আর একটা রিমোট কন্ট্রোল। এখন অনেক ক্ষেত্রে হয় কি, রিমোটটা আমাদের যদি কখনো ডিসকানেক্ট হয়ে যায় বা রিমোটটা কাজ না করে, তখন আমাদের ফিজিক্যাল যে রোবটের বাটন আছে ওইটা দিয়ে কাজ করতে হয়। সেন্সরটা তো বললাম যে 3টা সেন্সর আছে। আমার মনে হয় কি জিনিস আরেকবার চলে আসছে। আচ্ছা, রোবট কেন গুরুত্বপূর্ণ, এটা একটা বাংলা লেখা, এটা একটু পড়লেই বুঝতে পারবে। ওকে, রোবটটা মোটামুটি আমাদের একটা রিভিউ হলো। আচ্ছা, একটা বিষয় আছে মেশিন লার্নিং, কে যেন একটা বলেছিল মেশিন লার্নিং। ওকে, মেশিন লার্নিং কে সংক্ষেপে আমরা এমএল বলি। এমএলটা হচ্ছে মেশিন লার্নিং। এখন মেশিন লার্নিংটা কি, এই যে বললাম রোবট বা যে কোনো আমাদের তৈরি ডিভাইস বাইরে থেকে কোনো জিনিস দেখে শিখতেছে, এই দেখে শেখাটাই হচ্ছে লার্নিং। আর মেশিন যদি সেই কাজটা করে, সেটা হচ্ছে মেশিন লার্নিং। তার মানে মেশিন আমাদের কথা যখন বুঝতে পারবে, তখন সেটাকে হচ্ছে বলা হচ্ছে মেশিন লার্নিং। এখন মেশিন কখন বুঝতে পারবে, আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি এটা, যে মেশিন কোনো জিনিস ইনপুট হিসাবে নেওয়ার পরে সেটাকে প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করে। তার মানে বাইনারি ফরম্যাটে সে কিন্তু ওটা ট্রান্সফার করে। এবার বাইনারি ফরম্যাটে যখন ট্রান্সফার করলো, তখন কিন্তু কম্পিউটার বুঝতে পারলো যে আমাকে কি করতে হবে, তখন সেই মোতাবেক সে কাজ করছে। এইটাই হচ্ছে লার্নিং। এবং সেই যে কাজ করা, সে একটা জিনিস ইনপুট হিসাবে নিল, প্রসেসিং করলো এবং আউটপুট হিসাবে দিল, সেই জিনিসটা কিন্তু সে শিখে গেল। পরবর্তীতে তার যদি সেম জিনিসই সামনে আসে, তাহলে তার কাজটা কিন্তু আরো সহজ হবে এবং সে সহজে আইডেন্টিফাই করতে পারবে। এবার যদি তার মধ্যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, মনে করো একটা নতুন জিনিস তার সামনে আসলো ইনপুট হিসাবে, এবং সেই ইনস্ট্রাকশনটা আগের থেকে কম্পিউটারে দেওয়া নেই, তাহলে এই জিনিসটা তার কাছে নতুন। কিন্তু যদি আমাদের সেই কম্পিউটারে বা সেই সিস্টেমে বা সেই রোবটে এআই সিস্টেম কানেক্ট করা থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে কিন্তু সে সহজেই বুঝতে পারবে যে এই ইনপুটটা আমার কাছে নতুন। তার মানে সে কিন্তু ওই নতুন জিনিসটাও আইডেন্টিফাই করে রাখলো, এবং সে ওই সময় যদি সে উত্তর
তার মতো করে দিতে পারে তাহলে সে দিবে, যদি না দিতে পারে তাহলে সেটা সেই ইনফরমেশনটা স্টোর করে রাখলো এবং সে বললো যে না এর উত্তরটা আমার কাছে নেই। তখন কি হচ্ছে, আমরা যারা ইউজার থাকছি বা এই রোবট বা কম্পিউটারের ব্যাকএন্ডে যারা কাজ করে তারা কিন্তু দেখতেছে যে আমার রোবটটা এই প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাকে ওই সিস্টেমে কিন্তু ইনপুট দিয়ে রাখতে হবে। তাহলে পরবর্তীতে কিন্তু ওই রোবটটা যখন ওই ইনপুটটা পাচ্ছে, ওই প্রশ্নটার উত্তর পরবর্তীতে যদি আবার আসে তাহলে তখন সে কিন্তু ইমিডিয়েট দিতে পারতেছে। তো এই যে জিনিসটা যে কম্পিউটার বা রোবট, যে জিনিসটা কিন্তু বা মেশিন কন্টিনিউয়াসলি ইনপুট নিচ্ছে এবং প্রসেসিং করে আউটপুট দিচ্ছে, এবং নতুন কিছু আসলে সেটা কিন্তু সে ক্যাচ করতেছে এবং স্টোর করে রাখতেছে, এবং যখন সে প্রপার ইনস্ট্রাকশন পাচ্ছে তখন সে আউটপুট দিচ্ছে। এই যে শেখার প্রসেসটা, এটাই হচ্ছে মূলত মেশিন লার্নিং। তো এখানে মেশিন লার্নিংটা তিনটা ভাগে ভাগ করা যায়। সুপারভাইজড লার্নিং, যেটা এটা লেভেল ডেটা ইনপুট আউটপুট পেয়ার ব্যবহার করা হয়। এতে প্রতিটি ইনপুট ডেটার জন্য একটি আউটপুট লেভেল থাকে এবং মডেলটি একটি ইনপুট আউটপুট সম্পর্ক থেকে শিখে নতুন ডেটার উপর ভবিষ্যৎবাণী করতে পারে। যে নতুন কিছু থাকলে সেইটা কিন্তু সে শিখে যাচ্ছে এবং পরবর্তীতে সে সেটা অ্যান্সার দিতে পারবে। আনসুপারভাইজড লার্নিং, যে তার কোনো রেসপন্স নেই, কারণ তার কাছে প্রিভিয়াস কোনো যে একটা প্রশ্নের প্রিভিয়াস কোনো রেকর্ড নেই। এমন একটা নতুন প্রশ্ন যে প্রশ্নটা ওই কম্পিউটার জানে না বা কম্পিউটার করা হলো বা ওই রোবটটা জানে না, তখন সেটা কিন্তু আনসুপারভাইজড হয়ে গেল, যে আমার সিস্টেমে এই প্রশ্নটার অ্যান্সার নেই। তখন কি হলো, সেটা কিন্তু আলাদা করে সে স্টোর করে রাখলো, এবং পরবর্তীতে যখন সেই যে ইঞ্জিনিয়ার বা ব্যাকএন্ড ডেভেলপার যারা থাকবে তারা যখন ওই প্রসেসে ওই কোশ্চেনের অ্যান্সারটা বা ইনস্ট্রাকশনটা দিচ্ছে, তখন সে কিন্তু আবার সুপারভাইজড হয়ে যাচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত রোবটের কাছে সেই প্রশ্নটার যথাযথ উত্তর না থাকবে ততক্ষণ সেটা কিন্তু আনসুপারভাইজড। তাহলে এখানে গেল একটা সুপারভাইজ, যেটা তার কাছে প্রশ্ন ওই উত্তর আছে, প্রশ্ন করলে ইমিডিয়েট অ্যান্সার দিতে পারে, এটা সুপারভাইজড। আর কম্পিউটারের কাছে উত্তর নেই, তার মানে প্রশ্নটাই তার কাছে নতুন, তাহলে সে নতুন করে কিন্তু শিখছে, এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এটি একটি শিক্ষণ পদ্ধতি যেখানে মডেলটি পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং প্রতিটি কর্মের জন্য একটি পুরস্কার বা শাস্তি পায়। মডেলটি তার কর্মের মাধ্যমে শিখতে থাকে এবং যখন সেটা একটি সঠিক সিদ্ধান্ত নেয় তখন পুরস্কৃত হয় এবং ভুল থেকে শাস্তি পায়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে রোবট কিভাবে শাস্তি পাবে বা রোবট কিভাবে পুরস্কৃত হবে, এটা একটা বিষয়, এটা মানুষের ক্ষেত্রে হতে পারে। তো এই যে লার্নিংটা মানুষের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। মানুষ বা যে প্রাণীগুলোকে আমরা ট্রেন্ড করি, প্রশিক্ষণ দেই, তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কারণ এখানে একটা ইন্টারাক্ট বিষয় আছে, যে আমি একটা জিনিস একজনকে বলবো এবং তার রেসপন্সে সেও কিন্তু আমাকে একটা কথা বলবে, এটা হচ্ছে ইন্টারাক্ট। যেটা যেমন আমরা যদি কুকুরকে ট্রেনিং দেই, কুকুর কিন্তু যদি কুকুরকে আমরা ঠিকঠাক খাবার দেই তাহলে কুকুর কিন্তু যদি ট্রেনিং দেওয়ার পরে আমরা যা করতে বলবো তাই করবে। বা আমরা ঘোড়াকে ট্রেনিং দিতে পারি বা বিড়ালকে ট্রেনিং দিতে পারি। আমরা দেখি যে এখন কিন্তু অনেক পশু পাখিদের কম্পিটিশন হয়। হ্যাঁ, তো এই কম্পিটিশন করতে গেলে তাদের তাদেরকে আগে ট্রেনিং দিয়ে শেখাতে হবে। তো এই ক্ষেত্রে এই রিইনফোর্সমেন্ট লার্নিংটা কাজে লাগে। আর মেশিনের ক্ষেত্রে কি হয়, একটা মেশিনকে যখন আমরা কোনো একটা জিনিস সেট আপ করতেছি, তখন আমি মনে করছি এই মেশিনটাকে আরো একটা আপডেট করা দরকার, আপগ্রেড করতে হবে। তখন যদি দেখি যে আমার মেশিনটা আগের যে লেসন গুলো সেগুলো ঠিকঠাক দিতে পারছে, তার মানে আগের ইনস্ট্রাকশন অনুযায়ী ঠিকঠাক কাজ করে, তখনই কিন্তু আমি এটাকে আপডেট ভার্সন হিসেবে চালাইতে পারবো বা কাজ করাতে পারবো। এই যে একটা মেশিনকে আপডেট ভার্সনে রূপান্তর করা, এটাই হচ্ছে মূলত মেশিনের রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, মেশিন লার্নিং কিভাবে কাজ করে? মেশিন লার্নিং মডেল আগে থেকে দেওয়া ডেটা দেখে শিখে এবং পরে নতুন ডেটা থেকে সিদ্ধান্ত নেয়। যেমন ধরো তুমি অনেক পিরিচের ছবি দেখছো, তুমি মেশিনকে শিখিয়েছো যে পিরিচের ছবি বিভিন্ন ধরনের দেখতে কেমন,
পরে মেশিন একটি নতুন ছবি দেখলে তা জানবে এটি পিরিচ না ওটা অন্য কিছু। হ্যাঁ, এটা সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। আর এর অ্যাপ্লিকেশন গুলো আছে যেমন স্পিচ বা ভয়েস রিকগনিশন, যেটা তোমাদের মোবাইলে কিন্তু এই ভয়েস রিকগনিশন জিনিসটা আছে। এখন তো প্রায় প্রত্যেকের বাড়িতে একটা করে স্মার্টফোন আছে। এখন স্মার্টফোন কিন্তু আমরা ভয়েস দিয়ে কাজ চালাই লেখার পরিবর্তে। এখন এই ভয়েসটা কিন্তু তোমাকে সেট করে নিতে হবে যেটা আমার ভয়েস। হ্যাঁ, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের মোবাইল বা আমাদের যে স্মার্ট গ্যাজেট গুলো আছে আমাদের ভয়েসটা কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে পারে না। যখনই প্রপারলি আইডেন্টিফাই করতে না পারবে তখন কিন্তু তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করতে পারবে না। এই জন্য স্পিচ রিকগনিশন বা ভয়েস রিকগনিশন যেটা, এইটা তোমার ভয়েসের যে ফ্রিকোয়েন্সি এইটা প্রথমে তাকে রিড করাইতে হবে, তাকে চিনাইতে হবে যে এইটাই আমার ভয়েস। তাই আমি যেভাবেই কথা বলি না কেন, যখন তোমার ভয়েসটা বুঝতে পারবে তখন কিন্তু সেই স্পিচ রিকগনিশন বা ভয়েস রিকগনিশন ঠিকঠাক কাজ করবে। ইমেজ রিকগনিশন আছে, যে ছবি বা অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারে। যে কতগুলো মানুষের মধ্যে যদি একটা বানর থাকে তাহলে সে যদি মানুষের ফিগার গুলো বুঝতে পারে যে এগুলো এই স্ট্রাকচার বা এরকম থাকলে এটা মানুষ, তাহলে সহজেই কিন্তু সে বানর বা অন্য কোনো প্রাণী থাকলে সেটা সহজে আইডেন্টিফাই করতে পারবে। সেরকম যদি এই যে অনেকগুলো গাড়িকে যদি আমরা ইনস্ট্রাকশন হিসেবে দিয়ে রাখি যে এই বিশেষত্ব থাকলে এটা গাড়ি, তাহলে এর মধ্যে যদি হঠাৎ করে একটা রিক্সা ঢুকে যায় তাহলে কিন্তু সে সহজেই বুঝতে পারবে যে এইটা আসলে গাড়ির মধ্যে পড়তেছে না। হ্যাঁ, এটা হচ্ছে ইমেজ রিকগনিশন। মেশিন লার্নিং এর ভবিষ্যৎ হচ্ছে, ভবিষ্যতে কি কি হবে, এই যে স্বয়ংক্রিয় ড্রাইভিং, এটা কিন্তু অলরেডি কাজ চলতেছে, যে অটোনোমাস ভেহিকেল গুগল কার যেটা আছে, হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা আছে, ভয়েস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। আচ্ছা, এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা এটা এটা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল, যে আমরা ভয়েস দিয়ে কাজ করতে পারি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিজনেস বা ই কমার্স এখন অনেকটা জনপ্রিয়। সাইবার সিকিউরিটি, আচ্ছা কেউ একজন সাইবার সিকিউরিটি নিয়ে ইয়ে করেছিল, সাইবার সিকিউরিটি এখান থেকে আমরা একটু বলে রাখি যে মেশিন লার্নিং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বিপ্লব আনতে সহায়তা করবে, কারণ এটি দ্রুত সাইবার আক্রমণ শনাক্ত ও প্রতিরোধ করতে পারে। আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে যে সাইবার জিনিসটা কি এবং তাকে কেন সিকিউর করা দরকার। ঠিক আছে, এখন সাইবার জিনিসটা কি? সাইবার হচ্ছে, আমরা সহজ কথায় যদি বলি, যে আমাদের অনলাইন ভিত্তিক যে কাজকর্ম সেটা হচ্ছে সাইবার। ওকে, আমরা একেবারে সহজ কথায় যদি মনে রাখতে চাই যে অনলাইন ভিত্তিক কাজকর্মই হচ্ছে সাইবার। এখন অনলাইন ভিত্তিক আমরা যে কাজকর্মগুলো করি সেগুলো কিন্তু সবসময় আমাদের সিকিউরড থাকে না। আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের আইডি বা যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। কেন হ্যাক হচ্ছে? কারণ আমাদের নিরাপত্তা নেই, বা আমরা সেই জিনিসটাকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারিনি, ওইটাকে আমরা ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারিনি বা সেফ রাখতে পারিনি, এই জন্য সেটা হ্যাক হয়ে গেল। তো এই যে যাতে অন্য কোনো হ্যাকার বা আনঅথরাইজড পিপল বা আনঅথরাইজড ডিভাইস, যার আমার তথ্য নেওয়ার পারমিশন নেই, তারা যাতে আমার অনুমতি ছাড়া আমার ইনফরমেশন নিতে না পারে, এই যে নিতে না পারার যে একটা প্রসেস বা একটা পদ্ধতি, সেটা হচ্ছে সিকিউরিটি। ওকে, তাহলে আমাদের অনলাইন ভিত্তিক যে অ্যাক্টিভিটিস আছে বা কাজকর্ম আছে বা ইনফরমেশন গুলো দেওয়া আছে, এইগুলো যদি আমরা প্রোটেক্ট করতে পারি, বা প্রোটেক্ট করার প্রসেসটাই হচ্ছে সাইবার সিকিউরিটি। এবং এর ভবিষ্যৎকে প্রতিক্রিয়ার সময় হ্রাস, অটোমেটেড সুরক্ষা, তার মানে আমরা যদি বুঝতে না পারি তাহলেও অন্তত আমার ডিভাইস অটোমেটিক এটাকে সুরক্ষিত করে রাখবে। যেমন আমরা বলে থাকি যে যে কোনো অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অবশ্যই দরকার। 2 স্টেপ ভেরিফিকেশন। ওকে, যে কেউ যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট বা আমার আদার সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনেও যায়, তাহলেও সে লগ ইন করতে গেলে কিন্তু একটা কোড আমার কাছে চলে আসবে। সেই কোডটা যতক্ষণ সে না পাবে ততক্ষণ কিন্তু সে সেখানে লগ ইন করতে পারবে না। তাহলে কি হচ্ছে, যদি কেউ আমার পাসওয়ার্ডটা চুরিও করে তাহলেও কিন্তু আমার ফোনটা যতক্ষণ আমার কাছে আছে এবং আমার যে ফোনের সাথে ফেসবুক কানেক্টেড বা যে সিমের সাথে যে নাম্বার দিয়ে আমার ফেসবুকটা কানেক্ট করা আছে, সেই নাম্বারটা আমার কাছে থাকলে সে কিন্তু পাসওয়ার্ড পাইলেও সেটা হ্যাক করতে বা লগ ইন করতে পারবে না। তো এই যে একটা প্রসেস আমি অ্যাপ্লাই করলাম, যে 2 স্টেপ ভেরিফিকেশন, তাহলে কিন্তু এটা আমি কি করলাম, এটাকে একটা প্রোটেক্ট করে রাখলাম, যে আমার
পাসওয়ার্ড তো একটা প্রোটেকশন আছেই, আর একটা প্রোটেকশন হচ্ছে কি টু স্টেপ ভেরিফিকেশন। তাহলে এমনকি ডাবল ভেরিফিকেশন দরকার হচ্ছে আমার লগ ইন করতে গেলে, তাহলে এটা কিন্তু আমার একটা সিকিউরিটির বিষয়। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে হয় কি আমি যদি অনলাইনে নাও থাকি তাহলে কিন্তু ডিভাইস বা আমাদের যে ইলেকট্রনিক গ্যাজেট গুলো আছে তারা কিন্তু নিজের থেকে অনেক সময় বুঝতে পারে যে ট্রাস্টেড ডিভাইস বাদে অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে, তখন কিন্তু এই অটোমেটেড সুরক্ষা যেটা এটা কিন্তু কাজ করে। এছাড়া আছে কি ফিশিং আছে, ম্যালওয়্যার অ্যাটাক আছে, ডেটা লিঙ্ক আছে, ডিডস অ্যাটাক আছে, এরকম অনেক ভাইরাস জনিত অ্যাটাক কিন্তু অনলাইনে আছে। তো এই যে অনেক ক্ষেত্রে আমাদের ফোনে কিন্তু মেসেজ আসে যে আপনি এত টাকা জিতেছেন, হ্যাঁ দয়া করে এই টাকাটা পেতে নিচে লিঙ্কে ক্লিক করুন, হ্যাঁ, বা আপনার জন্য এই অফার আছে এই লিঙ্কে ক্লিক করুন। এই যে লিঙ্কে ক্লিক করতে বলা হলেই বুঝতে হবে কিন্তু এটা একটা হ্যাকিং বা একটা হ্যাকিং প্রসেস বা একটা হ্যাকার এটা তৈরি করেছে, বা একটা এই এর থেকে একটা ভাইরাস কিন্তু আমার অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, সে সময় কিন্তু ওইসব লিঙ্কে আর ক্লিক করা যাবে না। তো এই যে জিনিসগুলো আমাদের অনলাইন সেক্টরের নিরাপত্তা দেবে, সেটাই হচ্ছে সাইবার নিরাপত্তা। ওকে, তো এখানে আর যা আছে এগুলো একটু নিজে পড়ে নিতে হবে। ওকে, তাহলে রোবোটিক্সে মোটামুটি যেটুকু আলোচনা করলাম আমার মনে হয় বুঝতে সমস্যা হয়নি কারো। আমি তাহলে অন্য একটা টপিক্সে চলে যাই। রোবোটিক্স নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কমেন্টে লিখতে পারো দ্রুত। আচ্ছা স্যার, অলিম্পিয়াড ডেট প্লিজ। আচ্ছা, এগুলো পরে বলা হবে। আচ্ছা, ক্লাস 10 এর যে টপিকস গুলো আছে আমার মনে হয় কি যে ক্লাস 10 এর যে টপিকস গুলো, এই টপিকস গুলো তো আসলে নিচের গ্রেডের নাই, নিচের ক্লাস গুলোতে নাই। তো সেক্ষেত্রে ক্লাস 10 এর টপিকসটা আলোচনা করলে হয়তো নিচের ক্লাসের সবাই বুঝতে একটু সমস্যা হবে। আচ্ছা, হ্যাঁ, নিউটন স্যার অলরেডি অ্যান্সার দিয়েছে, কোয়ান্টাম কম্পিউটিং ইজ নট ইনক্লুডেড ইন স্কুল লেভেল অ্যাজ। ওকে, কোয়ান্টাম কম্পিউটিংটা আমাদের এই স্কুল পর্যায়ে কিন্তু নাই, তো এটা হচ্ছে কলেজ পর্যায়ে। আচ্ছা, রোবোটিক্স অ্যাজ ওয়েল। ওকে, রোবোটিক্সটা অলরেডি আলোচনা হলো। সাইবার সিকিউরিটি, আচ্ছা সাইবার সিকিউরিটি আমি কিন্তু কিছুটা আলোচনা করেছি। ম্যানুয়াল ডিভাইস, সাইবার সিকিউরিটি প্লিজ। আচ্ছা, বেশিরভাগই সাইবার সিকিউরিটি ছিল, রোবোটিক্স ছিল। আচ্ছা, একজন আছে গ্রিন ডিজিটালাইজেশন। আচ্ছা, এটা তাহলে একটু দেখাই, গ্রিন ডিজিটালাইজেশনটা কি। একটু বইটা ওপেন করি সাথে সাথে। তোমাদের ড্যাশবোর্ডে কিন্তু প্রত্যেকটা বিষয়েরই বই দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা বইগুলো একটু ডাউনলোড করে নিয়ে বইগুলো একটু, যেহেতু এখন স্কুলে কিন্তু পড়াশোনার প্রেশারটা একটু কম, তো তোমরা এই সুযোগে এই বইগুলো কিন্তু পড়ে ফেলতে পারো, যেহেতু আমাদের ফার্স্ট রাউন্ডের সময়ও কিছুটা বেড়েছে, সময় কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, সবুজ ডিজিটালাইজেশন বা গ্রিন ডিজিটালাইজেশনটা কি? আচ্ছা, এই ছবিটা দেখে আমরা যেটা বুঝতে পারি যে ছবিটাই দেখা যাচ্ছে কি ওই দূরে শহর দেখা যাচ্ছে, আবার এদিকে একটা সবুজ বনায়ন দেখা যাচ্ছে, কিন্তু আদৌ বাস্তবে কিন্তু আমরা এটা দেখতে পাই না। যে যেখানে শহর সেখানে প্রচুর দালান কোঠা, আহ, আহ, গাড়ি, মিল, ফ্যাক্টরি, এইগুলো, সেখানে কিন্তু গাছের আহ যে আধিপত্যটা কিন্তু কম। আর আবার পক্ষান্তরে আমরা কি দেখি, যদি আমরা খুব প্রত্যন্ত গ্রামের দিকে চলে যাই, সেখানে প্রচুর গাছপালা, কিন্তু সেখানে মিল ফ্যাক্টরি নাই বা বড় বড় বিল্ডিং নাই, আধুনিক যেসব সুযোগ সুবিধা সেগুলো কিন্তু সেখানে নাই। তাহলে আমরা এই দুটোকে একসাথে যদি মার্জ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়, যে আমি গ্রামে থেকেও যদি শহরের যে সুযোগ সুবিধা সেটা পাই, আবার শহর থেকে আমি যদি গ্রামের একটু যে প্রশান্তি সেটা যদি পেতে পারি, এই দুটাকে মার্জ করলে কিন্তু আমাদের এই যে সবুজ ডিজিটালাইজেশন, এটা কিন্তু আমরা এক কথায় মানে উদাহরণ হিসেবে বলতে পারি যে তাহলে সবুজ ডিজিটালাইজেশন কি? সবুজ ডিজিটালাইজেশন হলো একটি
ধারণা যা প্রযুক্তি এবং ডিজিটাল অগ্রগতিকে পরিবেশগত স্থিতিশীলতা এবং সাস্টেইনেবিলিটির সঙ্গে সংযুক্ত করে। তার মানে আমরা কিন্তু সবুজ যে গাছপালা এটা ছাড়া বাঁচতে পারি না। আবার বর্তমান বিশ্বে আমাদের টিকে থাকতে গেলে আমরা যদি গ্লোবাল সিটিজেন হিসেবে টিকে থাকতে চাই, তাহলে কিন্তু আমার শুধু গাছপালা দিয়েই চলবে না, ডিজিটাল সুযোগ সুবিধাও দরকার, এবং সেই সাথে আমাকে উন্নত প্রযুক্তির আহ জানা এবং ব্যবহার দুটোই করতে হবে। তাহলে আমি একদিকে আমার বেঁচে থাকতে গেলে আমার যে গ্রিন এনভায়রনমেন্ট সেটা দরকার, আবার ডিজিটালাইজেশন ছাড়া কিন্তু আমি এক্সিস্ট মানে এই যে গ্লোবাল সিটিজেন হিসেবে আমি এক্সিস্ট করতে পারবো না। তো এটি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে এবং একে রক্ষা করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকে কাজে লাগানোর ধারণা। এর লক্ষ্য হলো উন্নত প্রযুক্তির মাধ্যমে কার্যক্রম এবং শিল্পগুলির পরিবেশগত প্রভাব কমানো, যাতে টেকসই উন্নয়ন সম্ভব হয়। আচ্ছা, টেকসই উন্নয়ন একটা কথা আছে যে আমরা এমন একটা পদ্ধতি অ্যাপ্লাই করব যাতে পরিবেশেরও ক্ষতি হবে না, আবার আমার আধুনিকতার যে বিষয়গুলো আছে সেগুলো সমানভাবে চলবে। এবং এইটা দীর্ঘদিন ধরে কিন্তু আমি এই প্রসেসটা চালাইতে পারবো। এটা এমন না যে আমি আজকে শুরু করলাম কালকে শেষ হয়ে গেল। তো একই সাথে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট আমাদের জন্য প্রয়াস। ওকে, তো গ্রিন ডিজিটালাইজেশনটা মনে হয় আমার তোমরা বুঝতে পারছো আসলে বিষয়টা কি, যে একটা মনে করো একটা গ্রাম একটা শহর দুটোকে আমি মার্জ করে ফেললাম। ওকে, তাহলে আমি দুই ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছি। সোজা কথায় এটাই গ্রিন ডিজিটালাইজেশন। আচ্ছা, এর মৌলিক ধারণা যেটা আছে, আমি মৌলিক ধারণা এটা আমি বেশি যাচ্ছি না। আচ্ছা, এখানে কি কি আছে? শক্তি দক্ষতা, আমরা কিছু কিছু জিনিস যেগুলো আমরা রিউজ করতে পারবো, হ্যাঁ, বা যেগুলো অল্টারনেট কোনো কিছু আমরা ইউজ করতে পারবো যেটা পরিবেশের জন্য কম ক্ষতিকর, তাহলে আমাদের কিন্তু সে অল্টারনেট সোর্স এবং রিইউজেবল সোর্স খুঁজে বের করতে হবে। সেটাই বলা হচ্ছে এখানে, যে শক্তির দক্ষতা আমরা কাজে লাগাতে পারবো বিকরণযোগ্য মানে রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে, যেগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি, সেগুলোকে আমরা বারবার ব্যবহার করব। ডেটা সেন্টার পরিচালনা, ডেটা সেন্টার ম্যানেজমেন্ট, এটি একটি প্রক্রিয়া যেখানে আমরা ডেটা, যে বর্তমানে সব থেকে দামি যে জিনিস ডেটা, সেইটার কার্যক্রমকে দক্ষ, পরিবেশ বান্ধব, টেকসই করা। বর্তমান ডিজিটাল যুগে ডেটা সেন্টারগুলো প্রচুর শক্তি ব্যবহার করে এবং পরিবেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এই জন্য কিন্তু ডেটা সেন্টার কিন্তু সেখানে হিউজ একটা এনার্জির দরকার। তো সেটার জন্য একটা সেই ডেটা সেন্টার যখন কাজ করতেছে বা আমাদের সার্ভার গুলো যখন কাজ করে, তখন এখানে কিন্তু প্রচুর হিট বের হয়। তো সেই হিটটাকে কনজিউম করার জন্য আমাদের প্রচুর কিন্তু কোল্ড এনভায়রনমেন্ট তৈরি করা দরকার হয়, বা আমাদের ঠান্ডা একটা পরিবেশ কিন্তু দেওয়া দরকার হয়। তাহলে আমার কি করতে, ঠান্ডা পরিবেশ দিতে গেলে হয় কুলার লাগাতে হবে, নাহলে এসি সেট করতে হবে। তো সেজন্য কি করা হচ্ছে, এখন ডেটা সেন্টার গুলো নিয়ে যাওয়া হচ্ছে সাগরের নিচে, পানির নিচে। তো সেখানে তুলনামূলক টেম্পারেচার কিন্তু অনেকটা কম, অথবা এগুলোকে ট্রান্সফার করা হচ্ছে যে কোনো আইসল্যান্ডে যেখানে বরফ আছে। তাহলে আমার যে ওই ডেটা সেন্টার গুলো ঠান্ডা রাখার জন্য অতিরিক্ত যে এনার্জি দরকার ছিল সেটা কিন্তু আর দরকার হচ্ছে না। এই জন্য এই যে ডেটা সেন্টার গুলো কিন্তু স্থানান্তর করা হচ্ছে একটা সুইটেবল জায়গায়। ফলে এটা পরিবেশ বান্ধব হচ্ছে, আমার পরিবেশের যে ক্ষতিকর প্রভাব সেটাও কিন্তু আর হচ্ছে না। তো এই ডেটা সেন্টার পরিচালনা একটা বিষয় আছে। ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা, আমরা যদি যে ইলেকট্রনিক সরঞ্জাম গুলো আছে এইগুলো কিন্তু কি হয়, সাধারণত আমরা যে কোনো যে ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেই, কিন্তু সেই তারপরে জিনিসগুলো কোথায় যায়? এইগুলো কিন্তু আবার রিইউজ হতে পারে। কিন্তু একটা জিনিস, প্লাস্টিক কিন্তু বারবার রিইউজ হলে সেটা থেকে একটা দূষণ ছড়ায় পরিবেশে, হ্যাঁ, যেটাকে প্লাস্টিক দূষণ বলা হয়, যেটা বর্তমানে বিশ্বে খুব একটা আহ মানে মাথা ব্যথার বিষয়। তো এই ইলেকট্রনিক বর্জ্যগুলো আমরা কিভাবে নষ্ট করব, বা আমরা যদি রিইউজও করি তাহলে আমরা কোন প্রসেসে একটা স্বাস্থ্যকর উপায়ে এটা রিইউজ করতে পারবো, এইটা আলোচনা করা হয় হচ্ছে এই ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার এই বিষয়গুলোতে, এই টপিকসটাতে। এর মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশগত প্রভাব কমানো, মানে পরিবেশে যাতে কোনো ক্ষতি না হয়, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উন্নতি,
স্মার্ট গ্রিড, স্মার্ট সিটি, স্মার্ট গ্রিড, না আমরা এমন একটা শহর তৈরি করব যেখানে গাছপালাও থাকবে, আবার আমাদের এই যে দূষণটাও কম হবে। হ্যাঁ, এবং কলকারখানাগুলোকে সাধারণত আমরা কি করব, যে আহ, জন বা লোকালয় যেটা বলে, লোকালয় না করে আমরা একটা ফাঁকা জায়গায় কলকারখানাগুলো স্থাপন করব, যাতে সেই কলকারখানার যে ধোঁয়া বা কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো গ্যাস আছে, সেগুলো মানুষের উপর সরাসরি প্রভাব ফেলতে না পারে। এবং আমাদের প্রচুর গাছ লাগাতে হবে, এবং আমাদের যে আধুনিক যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু পরিবেশের সাথে কানেক্টেড হয়, এরকম জিনিস তৈরি করতে হবে। জ্বালানি খরচ কমানো, জ্বালানি খরচটা কমিয়ে ফেলতে হবে। যেমন সোলার দিয়ে কিন্তু এখন সোলার সিস্টেম ইউজ করে আমরা আমাদের বাসা বাড়িতে ইলেকট্রিসিটির চাহিদাটা কমাতে পারি। বা আমি সোলার সিস্টেম বা বায়োগ্যাস যেটা আছে, বায়োগ্যাস একটা ইয়া আছে যেটা সাধারণত গ্রামের দিকে বেশি প্রচলিত। এই বায়োগ্যাসটা দিয়ে কিন্তু রান্না বান্না বা ছোটখাটো সব কাজই করা যায়। তো সেক্ষেত্রে কি হয়, যদি আমি বায়োগ্যাস ইউজ করে রান্নাটা করতে পারি, তাহলে কিন্তু এই যে জ্বালানি খরচটা বা এই যে গ্যাস উৎপাদন, মানে উৎপাদন তো না, উত্তোলন, গ্যাস উত্তোলন বা গ্যাস পোড়ার ফলে যে ইয়াগুলো হয়, পরিবেশের যে ক্ষতি হচ্ছে বা জ্বালানির জন্য গাছ কাটা হচ্ছে, এগুলো কিন্তু কমে যাচ্ছে। তো জ্বালানি খরচ কমাতে হবে। আচ্ছা, সবুজ ডিজিটালাইজেশন উদাহরণ কি, নেট জিরো ও ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং তোমরা হয়তো অলরেডি পড়ে ফেলেছো, যে এমন একটা প্রসেস যে আমরা মনে করতেছি আমরা আমাদের ডেটাগুলো সব মেঘের মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা আসলে মেঘের মধ্যে না, আমরা ডেটাগুলো রাখতেছি যে কোনো একটা সার্ভার সেন্টারে, যেখান থেকে আমরা যে কোনো জায়গা থেকে আমরা ওই ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি বা নিতে পারি, আমাদের বিশ্বের যে কোনো জায়গায় বসে। তো এটা কিন্তু একটা চমৎকার সিস্টেম। এআই এবং মেশিন লার্নিং চলে আসছে, যে এখন কি হয়, যে যে কোনো এই যে স্মার্ট গ্রিড ও শক্তি ব্যবস্থা এআই ব্যবহার। যেমন আমি যখন রুমে ঢুকবো তখন আমার লাইট বা ফ্যানটা অন হবে, যখন রুম থেকে বের হয়ে যাবো আমার লাইটটা বা ফ্যানটা অটোমেটিক অফ হয়ে যাবে। সেটা এআই দিয়ে করা হয় এবং মেশিন লার্নিং দিয়ে ব্যবহার করা হয়। এবং এটাকে আমরা আবার আরেকটা ভাষায় বলি হচ্ছে হোম অটোমেশন। হ্যাঁ, এই হোম অটোমেশনটা কিন্তু আমাদের এনার্জি বা এই যে ইলেকট্রিসিটির যে এটা কিন্তু প্রচুর সেভ করতে পারে। আচ্ছা, এরপরে আছে কি আইওটি বা স্মার্ট সিটি। আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আমরা কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের গ্যাজেট পাচ্ছি, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পাচ্ছি, যেগুলো আমাদের কাজে গতি বাড়াচ্ছে এবং আমাদেরকে আহ, যে পরিবেশের ক্ষতি হয় এমন উপাদান থেকে উপাদান ব্যবহার না করে আমরা কিন্তু এই আইওটি দিয়ে কাজ চালাইতে পারি। ফলে কিন্তু এটা পরিবেশের উপর চাপ কম ফেলে। রিনিউয়েবল এনার্জি টেকনোলজি, এটা বললাম যে আমাদের সৌরজগ শক্তি বা বায়ু শক্তি, যেগুলো আমাদের এনার্জি আমরা রিউজ করতে পারি, বা আমরা বিভিন্ন উপায় এই যে প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা ব্যবহার করে কৃত্রিম জিনিসের যে প্রভাব সেটা কমাইতে পারি। এবং আহ, যে জিনিসগুলো আমি বারবার ব্যবহার করতে পারি সেগুলো বারবার ব্যবহার করে, একবার ব্যবহার করে আমি ওয়েস্ট না করি, সেইগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি টেকনোলজির মাধ্যমে করা হয়। এই সেক্টরের আন্ডারে পড়ে এগুলা। এর উপাদান কি কি, এগুলো একটু পড়ে নিতে হবে। যেমন নবীকরণ যোগ্য শক্তি প্রযুক্তি, স্মার্ট গ্রিড প্রযুক্তি, এআই বা মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস, ডিজিটাল ট্রান্সফরমেশন, গ্রিন আইটি। গ্রিন আইটিটা কি, এই যে একটা একটা জিনিস মানে একদম সহজভাবে মনে রাখবা, যে কোনো একটা ওয়ার্ডের আগে যদি গ্রিন লেখা থাকে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে পরিবেশের জন্য ভালো। ওকে, এটা একটা মোটা দাগে মনে রাখবো, যে কোনো ওয়ার্ডের আগে মনে করো গ্রিন লেখা আছে, তাহলে ওইটা বুঝতে হবে যে পরিবেশ বান্ধব। ওকে, যেমন এখানে আমরা কি বললাম, গ্রিন ডিজিটালাইজেশন, ডিজিটাল হব কিন্তু সেটা পরিবেশ বান্ধব হয়ে ডিজিটাল হব। গ্রিন আইটি, আমরা আইটি ইউজ করব কিন্তু সেটা পরিবেশ বান্ধব হতে হবে। যেমন এমন প্রযুক্তি ব্যবস্থাপনা যেখানে কম শক্তি খরচ হবে, পুনঃব্যবহারযোগ্য উপকরণ থাকবে এবং পরিবেশ বান্ধব তথ্য প্রযুক্তি সরঞ্জাম আমরা ব্যবহার করব। ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স, এর উদাহরণ হিসেবে আমরা যেটা বলতে পারি পরিবহন ব্যবস্থা এবং শক্তি ব্যবস্থাপনা ডেটা অ্যানালিটিক্স ব্যবহার,
বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনঃব্যবহারযোগ্য জন্য ব্যবহারের জন্য ডেটা সংগ্রহ বিশ্লেষণ। আচ্ছা, এখন আমরা কিন্তু প্রায় আমাদের প্রত্যেকটা সেক্টরে আইটির যে কি বলে এটাকে অনুশীলন, হ্যাঁ, এটা কিন্তু আমরা সব জায়গায় করতে পারি। বর্তমানে এমন কোন সেক্টর নেই যেখানে আইটির প্রভাব নেই। আইসিটি এবং আইটি এটা কিন্তু সব জায়গায় আমরা ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যা কিছু ইউজ করি সবকিছুর পিছনে আইসিটির অবদান আছে। ইভেন আমরা যখন ঘুমায় থাকি তখনও কিন্তু আইসিটি কাজ করে। এখন এটা একটা বিষয় যে ঘুমায় থাকলে কিভাবে আইসিটি কাজ করে। আমরা যখন ঘুমায় থাকি গরমকালে কি হয়, ফ্যান বা এসি চলে, হ্যাঁ, বা শীতকালে কি হয়, আমরা হিটার চালাই। এগুলোর পিছনে কিন্তু আইসিটি আছে। তো আমাদের জীবন জুড়েই কিন্তু আইসিটি। বর্জ্য ব্যবস্থাপনা ও পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তি, ডিজিটাল টেলিযোগাযোগ ও টেলিওয়ার্কিং। ডিজিটাল টেলিযোগাযোগ তো আমরা এখন সবসময় অনলাইনে কাজ করতেছি। এই যে এখন আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, এটা কিন্তু একটা টেলিযোগাযোগের মধ্যে পড়ে। সো ওয়ার্কিংটা হচ্ছে কি, যে আমি ফিজিক্যালি কোথাও গিয়ে কাজ না করে আমি যদি অনলাইন ভিত্তিক বা আমি কাউকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারি, কাউকে বলতে এখানে কিন্তু মানুষ না, আমি কোনো যন্ত্রকে দিয়ে যদি কাজটা করিয়ে নিতে পারি, তাহলে সেটা কিন্তু আমার যে ফিজিক্যালি গিয়ে সেখানে কাজ করা, এই যে একটা সময় এবং কষ্ট দুটোই কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা এই টেলওয়ার্কিং দিয়ে এটাকে সহজ ভাষায় টেলওয়ার্কিং বলা হয়। ভিডিও কনফারেন্সিং বা রিমোট ওয়ার্কিং কাজ করা হচ্ছে, আমি অফিসে না গিয়েও বাসায় বসে অফিসের কাজ করতে পারি। সবুজ বিল্ডিং প্রযুক্তি, এখন আমাদের যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে এগুলো অনেকটাই কিন্তু পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করার জন্য সরকার বলেছে যে কৃত্রিম জিনিস যতটা কম ব্যবহার করে পারা যায়, প্রাকৃতিক জিনিস বেশি ব্যবহার করতে হবে, এবং পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। এমন জিনিস ব্যবহার করে বিল্ডিং তৈরি করা যাবে না। আচ্ছা, এর উপকার কি আছে? পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক লাভ, টেকসই উন্নয়ন, ইনোভেশন, প্রযুক্তিগত অগ্রগতি, এর সুবিধা আছে অনেকগুলো। এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। ওকে, আমি আরেকটু প্রশ্ন দেখি, যদি যেহেতু সময় কম আর দুই একটা টপিকস বলতে পারি। আচ্ছা, স্মার্ট সিটি একজন বলেছে। স্মার্ট সিটিটা হচ্ছে কি, এই যে গ্রিন ডিজিটালাইজেশনের ভিতরে কিন্তু স্মার্ট সিটির বিষয়টা চলে আসছে, যে আমার শহরটা হবে স্মার্ট, যেখানে সবকিছুই আমার নিয়ন্ত্রিত থাকবে, এবং কোথায় কখন কি হচ্ছে, কোথায় কখন কি হবে, এই পুরো সিস্টেমটাই আমার কিন্তু একটা সাজানো থাকবে। যে আমার কোন রাস্তায় কখন ট্রাফিক আটকাবে, কখন ট্রাফিক ছাড়বে, এটা অটোমেটিক থাকবে। কখন কোন ট্রেনটা ছেড়ে যাবে, কোন ট্রেনটা পৌঁছাবে, এটা আমি অনলাইনে কন্ট্রোল করতে পারবো বা অনলাইনে দেখতে পারবো। এবং আমার যে সেফটি অ্যান্ড সিকিউরিটি দুটোই আমি কিন্তু অনলাইন ভিত্তিক করে ফেলতে পারবো। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে এটাই হচ্ছে মূলত স্মার্ট সিটির কাজ। আচ্ছা, হোয়াট ইজ আনসুপারভাইজড লার্নিং, এটা অলরেডি বলে ফেলেছি। এমআই লুকস সুপার কমপ্লেক্স, ক্লাস 9। আচ্ছা, ক্লাস 9 তোমাদের যে টপিকস গুলো নিয়ে দেখতেছি বেশ কিছু টপিকস তোমাদের এখনো ক্লিয়ার না। তোমাদের জন্য একটা সাজেশন থাকবে, তোমরা তোমাদের ড্যাশবোর্ডে যাবে, গিয়ে দেখবে ওই বিষয়ে যদি ক্লাস হয়ে থাকে তাহলে ওই বিষয়ের রেকর্ডিং বা ভিডিওটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ওই ভিডিওটা বা রেকর্ডিং ক্লাসটা কিন্তু আবার দেখবে, দেখার পর তুমি তখন আর পাশাপাশি কি করতে হবে, বইটা পড়তে হবে, তখন দেখবে আবার বুঝতে পারবে। কারণ অনেক জিনিসগুলো তোমাদের কাছে নতুন আসছে, হয়তো একবার পড়ে বা একবার শুনে মনে থাকবে না, যেন তোমাকে বইটাও আরেকবার পড়তে হবে এবং ওই ক্লাসটা আরেকবার। আহ আমি অথরিটির দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি আর কন্টিনিউ করব নাকি এখানে শেষ করব? জি স্যার, ওদের আজকে ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে এগুলো আস্ক করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, তোমরা অনেক বিষয়ে প্রশ্ন করেছিলে, কিন্তু সব বিষয় আসলে অ্যান্সার দেওয়াটা সম্ভব হয়নি, যেহেতু আহ, এক একজন এক এক ক্লাসে, অনেক সময় এক ক্লাসে না, আবার টপিকসও অনেকগুলা। কিন্তু যে বিষয়গুলো আলোচনা করলাম
এই বিষয়ের উপরে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি যাতে প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করেন, আমি একজন একজন করে নাম ডাকতেছি, আপনাদের কোয়েশ্চেনটা বলুন। আর হ্যাঁ, সুদীপ্ত রয়। আচ্ছা, আলবার্ট আইনস্টাইন, আপনার নামটা চেঞ্জ করে আসবেন। আলবার্ট আইনস্টাইন, শুনতেছেন? আইনস্টাইনের তো প্রশ্ন করার কথা না, বরং আমরা আইনস্টাইনের কাছে প্রশ্ন করব। হয়ে গেছে, সত্যি নয়, মিথ্যা। আচ্ছা, হুসাইন চৌধুরী অর্ণব। হুসাইন চৌধুরী অর্ণব। চ্যাটে বলা যায় না। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে এখানে আপনি বলেন। মাইক্রোফোনে প্রবলেম আছে, তাই চ্যাটে বললে ভালো হয়। আচ্ছা বলেন, আচ্ছা, চ্যাটে আপনি লিখেন। লিখে দেন। এরপরে জিন্নাত আক্তার। স্যার, মেশিন লার্নিংটা একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা, মেশিন লার্নিংটা আমার সাজেশন হচ্ছে তুমি আগে তোমার ক্লাসের যে ড্যাশবোর্ডের বইটা দেওয়া আছে বইটা আগে পড়ো। হ্যাঁ, পড়ার পরে তোমার ড্যাশবোর্ডে ওই মেশিন লার্নিং এর উপর একটা ক্লাসও আছে, ওই ভিডিওটা আরেকবার দেখো। দেখার পর তারপরে যদি তোমার কনফিউশন ক্লিয়ার না হয়, তাহলে তুমি আমাদের নেক্সট যে ক্লাসটা হবে ওই ক্লাসে তুমি আবার প্রশ্নটা করবে। ওকে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এমডি শাহিদুল ইসলাম। এমডি শাহিদুল ইসলাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ, এরপর তাইসির ইসলাম। তাইসির ইসলাম। আচ্ছা, মরিয়ম আক্তার। পরীক্ষা কি ঈদে আগে হবে না ঈদে পরে? আচ্ছা, পরীক্ষা সংক্রান্ত বিষয় একটু পরে জানানো, আজকে সেগমেন্ট রিলেটেড এবং ক্লাস রিলেটেড কোনো সমস্যা হলে জানান। আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ। স্যার আজকের ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, আজকের ক্লাসটা রেকর্ডিং থাকবে, আর দুদিনের মধ্যে আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন রেকর্ডেড ক্লাসটা। এরপর এস এম কবির। স্যার, আগের মক টেস্ট গুলো কি আর পাবো না? এখন মক টেস্ট যতগুলো সেগমেন্ট আছে সবগুলো সেগমেন্ট মিলে একটা মক টেস্ট করা হয়েছে, ওটা আপনারা যতবার মক টেস্টটা দিবেন নতুন নতুন কোয়েশ্চেন আসতে থাকবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, জাহিদ মুয়াদ। আমার কোশ্চেন স্যার, পাইথনটা একটু বলবেন? আচ্ছা, পাইথন থেকে কি প্রশ্ন? স্পেসিফিক কোনো প্রশ্ন কি আছে পাইথন থেকে, নাকি পাইথন টপিকস নিয়ে সমস্যা? টপিকস নিয়ে স্যার। আচ্ছা, তাহলে পাইথন ক্লাস কি হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমার ওই যে পরামর্শ অলরেডি দিয়েছি যে পাইথন বইটা আগে পড়তে হবে, তারপর ওই যে রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখতে হবে। হ্যাঁ, তারপরে যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে লাইভ ক্লাস, সেখানে তুমি প্রশ্নটা করতে পারবে। তারপরে একটুখানি বলে রাখি, পাইথন হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ইউজাররা খুব সহজে ইউজ করতে পারে। মানে পাইথন হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মানুষের ভাষা সহজে বুঝতে পারে। ওকে? এবং মানুষ নিজের মতো করে যে কথা বলে, এই কথাটাই পাইথনে লিখে একটা কোড বা প্রোগ্রামিং করতে পারে। এটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজের বেসিক। তারপরে যেটা বললাম যে বইটা একটু পড়ো আর রেকর্ডেড ক্লাসটা আরেকবার একটু দেখো। ওকে? ওকে স্যার। আচ্ছা, মুন। স্যার, আমাদের জন্য কি সব ক্লাসের বই একই রকমের নাকি বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমের বই? আচ্ছা, বই 9, 10 এবং ক্লাস 6 to 8 বুক সেক্টর একটু ডিফারেন্ট আছে। 6 to 8 একই এবং 9, 10 টা আলাদা। টপিকস কিছুটা কাছাকাছি থাকতে পারে, কিন্তু যেহেতু ক্লাস যত বেশি মানে ইয়ে হবে, আপগ্রেড হবে, তত টপিকসটা ডেপথটা মানে এর যে পরিধিটা একটু বাড়বে, কন্টেন্ট গুলো একটু আপগ্রেডেড থাকবে। আচ্ছা, এরপর রেক্স রাকিবুল। স্যার, আমার কিছু প্রশ্ন ছিল, তার ভিতরে অন্যতম হচ্ছে আপনি আজকে ক্লাসে গ্রিন ডিজিটালাইজেশন পড়ানোর সময় আপনি তখন বললেন গ্রাম এবং শহরের মিশ্রণই হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। এই কথাটির সাথে আমি একমত হলাম না। এছাড়াও আপনি তখন বললেন
যে বর্তমানে পৃথিবীতে ডাটা সেন্টার গুলো তো নর্মালি পানির নিচে কিংবা ইসে মানে শীত প্রধান যেখানে বরফ আছে সেখানে স্টোর করা হচ্ছে, কারণ হিট জেনারেট হচ্ছে, এতে পরিবেশের সমস্যা হচ্ছে। তাহলে পরিবেশে যদি সমস্যাই হয় তাহলে সেটি আপনি কিভাবে গ্রিন ডিজিটালাইজেশন হিসেবে গণ্য করলেন? গ্রিন ডিজিটালাইজেশন হিসেবে তো গণ্য হবে যখন আমরা প্রযুক্তি ঠিকই ব্যবহার করব, কিন্তু পরিবেশের কোনো ক্ষতি ছাড়া ব্যবহার করব। এবং এর জন্য বর্তমানে যেসব ডাটা সেন্টার গুলো পানির নিচে রয়েছে, এর ফলে তো পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাষ্প হিসাবে আকাশে উঠে গিয়ে পরিবেশের আর্দ্রতা নষ্ট হচ্ছে। সো দ্যাট গুগল অনেক বড় একটা প্রজেক্ট নিয়েছে যাতে খুব শীঘ্রই ডাটা সেন্টার গুলো পানির নিচ থেকে উঠে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হতে পারে। এছাড়া স্যার আপনি আইওটি টপিকটা পড়ানোর সময় কিছু কথা বললেন যে আইওটি হচ্ছে আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে ব্যবহার, কিন্তু আপনি তারপরে ঠিকই ওই যে স্পিচ রেকগনিশন হিসেবে তারপর আরো কিছু ক্ষেত্রে ঠিকই বললেন। তারপরে আপনি বললেন রাতে ঘুমানোর টাইমে, কিন্তু এই কথাটাও আইওটির ভিতরে ইনক্লুডেড। লাইক আমরা যেসব এসি ইউজ করি, এসি গুলো আমাদের ঘরের টেম্পারেচার কত আছে সেই অনুযায়ী তার নিজ টেম্পারেচার ঠিক করে আরো অনেক ডিটেলস, বাট আপনি উপর দিয়ে আর কি গেছেন অনেক চ্যাপ্টার গুলো। আর আমার একটা প্রশ্ন ছিল স্যার পার্সোনালি, যে এসি আইডি আমি কমেন্টে জানিয়েছিলাম, এটা আসলে হচ্ছে ডাটাবেজের সেকশনে, এটা আমাদের যে বইটা আছে বই 27 নম্বর পেজ, এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS এর ভিতরে এসি আইডি এক্সাম্পল হিসেবে একটা অপশন আছে, এটা কাইন্ডলি বুঝাই দিলে খুশি হতাম। ধন্যবাদ। আচ্ছা, তুমি আমার ক্লাসটা ঠিকঠাক অবজারভেশন করেছো, জন্য তোমাকে ধন্যবাদ। যেটা বললে যে পানির নিচে থেকে ওঠানোর কথা বললে, তাহলে পানির নিচে রাখা হয়েছিল কেন এটা আগে বুঝতে হবে। কেন পানির নিচে রাখা হয়েছিল? আর আমি বলেছি কি মোটা দাগে আমরা যদি বলি যে গ্রিন ডিজিটালাইজেশনটা কি, এই দুটোর কম্বিনেশন করলে সহজ ভাষায় আমরা বুঝতে পারি যে গ্রাম এবং শহরের কম্বিনেশনটা হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। তার মানে এইটা না যে গ্রামটাকে আমি তুলে শহরে বসালাম বা শহরটাকে তুলে গ্রামে নিয়ে গেলাম, সেটা কিন্তু এটা না। আমি তোমাদের একটা বেসিক ধারণা দিয়েছি এখানে যে এই দুইটার কম্বিনেশন, যেখানে আমার গ্রামের যে পরিবেশটা সুন্দর থাকে, এই সুন্দর পরিবেশটা থাকবে, আবার শহরের আধুনিকতাটাও থাকবে। এর যে মিশ্রণ, এটাই হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশনের মূল ভিত্তি। ঠিক আছে। আর ডেটা সেন্টারটা যেটা, যে ডেটা সেন্টার তো মেইন আমরা যেমন কম্পিউটারে কি করি, আমাদের তো প্রসেসরটা তো আমাদের টেবিলের পাশেই থাকে। তাহলে এটার থেকে এইটা বা আমরা বড় যে সার্ভারটা বলি, এই সার্ভারটা তো উপরেই থাকা কথা, এটা পানির নিচে কেন রাখা হয়েছিল এটা আগে বুঝতে হবে। যেহেতু পরিবেশের ক্ষতি হচ্ছিল বা প্রচুর হিট জেনারেট হচ্ছিল, তার জন্য তো পানির নিচে রাখা হলো। এখন দেখা যাচ্ছে কি পানির হিট বেড়ে যাচ্ছে, ফলে এটাকে এখন অন্য জায়গায় স্থানান্তর করার প্রসেস শুরু হলো, তাই না? বিষয়টা হচ্ছে যেমন পরিবেশের যখন ক্ষতি হবে তখন সেটাকে আমি কিন্তু সেই ক্ষতিটা কমানোর চেষ্টা করব। তো আগে আমরা ভেবেছিলাম যে পানির নিচে রাখলে এর কোল্ড যে ভাবটা সেটা থাকবে, ঠান্ডা থাকবে, এই জন্য ওটা পানির নিচে রাখা হয়েছিল। এখন দেখা যাচ্ছে পানির সমস্যা হচ্ছে, ফলে ওখান থেকে উঠায় আর এক জায়গায় স্থাপন করা হচ্ছে। ঠিক আছে। আর হচ্ছে যেটা বললে যে সবগুলো একটু ভাষা বলেছি, কারণ আমার সময় হচ্ছে 1 ঘন্টা পুরোটা আসলে পাওয়া যায় না। এখানে হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের স্টুডেন্ট আছে এবং আমাদের টোটাল টপিকস হচ্ছে 10টা, এবং প্রত্যেকটা ক্লাসে আমি যদি 5টা করে টপিকসও ধরি তাহলে মোট 50টা টপিকস। তো 1 ঘন্টায় 50টা টপিকস পড়ানো সম্ভব না, কোনো টিচারই পড়াইতে পারবে না ইন ডেপথ। ওকে। আর তোমার বাকি যে বিষয়গুলো আছে, যে তুমি যেটা বলে এসসিআইডি, তুমি যদি এসসিআইডিটা জানোই তাহলে তুমি কেন প্রশ্ন করলে? হ্যাঁ, এটা একটা বিষয়। আমি জানি না, এটা জাস্ট একটা লাইন লেখা আছে বইতে, লাইনটা আমি বুঝতে পারিনি দেখে আপনাকে প্রশ্ন করছি। এটা জাস্ট ডাটাবেজের ভিতরে এখানে লেখা আছে এসিআইডি বৈশিষ্ট্য, এখানে লেখা আছে অটোমেসি, কনসিস্টেন্সি, আইসোলেশন এন্ড ডিউরেবিলিটি এসিআইডি বৈশিষ্ট্য অনুসরণ করে, যা ডাটাবেজ ট্রানজাকশন সুরক্ষা নির্ভরযোগ্য করে। এখন এটি কিভাবে করে এটাই আমি একটু বুঝতেছি। এসিআইডি ক্লাস যে ক্লাসটা ছিল, এই ক্লাসকে তুমি করেছিলে? না, সেদিন আমি অনুপস্থিত ছিলাম। আচ্ছা, অনুপস্থিত ছিলেন। তারপরে আমি রেকর্ডেড ক্লাসটা করেছিলাম, বাট ওইটার পরে আমি বুঝিনি, যেহেতু আজকে আচ্ছা, তোমাকে তাহলে আরেকটা সলিউশন বলে দেই। যখন তুমি বইটা পড়ে বুঝতেছো না,
রেকর্ডেড ক্লাস দেখেও বুঝছো না, তখন তুমি সরাসরি গুগলে সার্চ করবে এসসিআইডিটা কি, সেখানে তুমি প্রচুর ইনফরমেশন পাবে, বাংলা এবং ইংলিশ, তুমি সেখান থেকে ইনফরমেশনটা নিয়ে নাও। প্রচুর রিসোর্স আছে তোমার কাছে, ঠিক আছে? তোমার শুধু একটা বইয়ের একটা লাইন দেখে বুঝতে হবে এরকম না, তুমি অনলাইন থেকে ইনফরমেশনটা গ্যাদার করো। আমি কি বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এস এম তাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় সবার কোয়েশ্চেন করা শেষ। ওকে, সবাইকে ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে ক্লাসের আমার সঙ্গে থাকার জন্য। আর আশা Hello. করি যে পরবর্তী সেশন গুলো সবাই উপস্থিত থাকবে, এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলো থাকে, ক্লাসগুলোকেও অ্যাবসেন্ট থাকবে না, তাহলে কিন্তু অনেক টপিকসে বুঝতে পারবে না। ওকে ওকে, সবাইকে শুভরাত্রি। স্যার আচ্ছা, ধন্যবাদ। ছিল আসসালামু আলাইকুম, স্যার। স্যার সমস্যা স্যার। আচ্ছা, কারো কি ড্যাশবোর্ড রিলেটেড কোনো প্রবলেম আছে? জি স্যার আছে আমার। আচ্ছা, যাদের এই ড্যাশবোর্ড প্রথমে- রিলেটেড কোনো প্রবলেম থাকবে তারা হ্যান্ড রাইজ করেন। হুসেন চৌধুরী আর অর্ণব। আমার ড্যাশবোর্ডে আপাতত কোনো প্রবলেম নাই, কিন্তু ধরেন এই এক্সাম গুলো অফলাইনে হবে না অনলাইনে হবে, এটা একটু প্রবলেম আছে, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আমাদের প্রথমে মেইন এক্সামের আগে একটা মডেল টেস্ট নেওয়া হবে সবগুলো। ওই আপনারা মক টেস্ট দিছেন না? মক টেস্ট চেক করছেন? ইয়েস, হ্যাঁ, তারপরে মক টেস্টের মতো এখানে অনলাইনে এক্সাম দিবেন। প্রথমে কোয়ার্টার ফাইনাল সিলেকশন রাউন্ড হবে, তারপর কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপর গালা রাউন্ড হবে 3 ধাপে। প্রথমে আপনার এখানে যেভাবে একটা ড্যাশবোর্ড একটা অনলাইন এক্সাম দিবেন, তারপর আপনার একটা রিটেন এক্সাম দিবেন, তারপর ভাইভা। বুঝছেন? স্যার Thank you, সবগুলো কি clear. ঘরে বসে দিব? গালা রাউন্ডটা হবে আপনার অফলাইনে ঢাকায়। প্রত্যেকটা এক্সাম পার হয়ে যাইতে হবে ধাপে ধাপে, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি আবার ড্যাশবোর্ডটা আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আমরা যে বই থেকে পড়ালেন সেই বইটার নাম কি? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি এটা বইটা। স্যার প্রথম থেকে যেটা করলেন ওইটা আরেকবার একটু দেখাই দেন, ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি না। আচ্ছা, আপনারা যে কোনো জি, স্যার। একটা ব্রাউজার যাবেন, তারপর এখানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সার্চ দিবেন, ঠিক আছে? তারপর হ্যাঁ, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সার্চ দেওয়ার পর আপনি এখানে একটা লগইন পেয়েছি অপশন পেয়েছি। হ্যাঁ, বসে আবার অফিসে এসে চলে যাও। আচ্ছা, এখানে একটা লগইন অপশন পাবেন। আমি লগ আউট করে আবার দেখাচ্ছি। এখানে একটা লগইন অপশন পাবেন, ঠিক আছে? এখানে লগইন অপশন আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মেইলটা দিয়েছেন আর রেজিস্ট্রেশন করার পর আপনার কোন একটা এসএমএস গেছে লগইন আইডি সহ, ওই লগইন আইডি অথবা ইমেল যে কোনো একটা দিলে হবে। তারপর রেজিস্ট্রেশন করার সময় যেটা পাসওয়ার্ড দিয়েছেন ওইটা ইনপুট করে লগইন করবেন। আর কারোর লগইন সংক্রান্ত সমস্যা হলে এখানে ফরগেট ইউর পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন। আর তাও যদি না হয় আমাদের সাপোর্টের সাথে যোগাযোগ করবেন, অথবা ফেসবুক আমার সাথে যোগাযোগ করবেন, আমি সলভ করে দিব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তারপর লগইন করার পর আপনার লগইন করার সাথে সাথে আপনার যে অসংখ্য ড্যাশবোর্ড আছে, ধন্যবাদ। লগইন করার সাথে সাথে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড অপশনে নিয়ে যাবে। আপনার এখানে প্রোফাইল ক্লিক করার সাথে সাথে এখানে ওই ড্যাশবোর্ড লিখে থাকবে, এখানে পার্টিসিপেন্ট লিখে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আপনি যে ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করছেন ওইখানে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন মাই ইভেন্টস এর যে ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করছেন ওই ক্লাসে একটা ড্যাশবোর্ড থাকবে, ঠিক আছে? আমি ধরলাম আজকে ক্লাস 6 একটা ড্যাশবোর্ডে যাই, অথবা 8। হ্যাঁ, এখানে গেলাম। এখানে আপনার সপ্তাহে বুকস থেকে শুরু করে ক্লাস, ভিডিও কন্টেন্ট, সিলেবাস সবকিছু দেওয়া আছে। এখানে আজকে যেটা রোবোটিক্স নিয়ে পড়াইছে ওটা হচ্ছে এখানে আপনার এটা একদম লাস্টের দিকে রোবোটিক্স সিলেবাস কোথায় পাবো? সিলেবাস আপনার উপর অপশন আছে। তো সিলেবাস বলতে আপনার এগুলো যতগুলো বুকস দেওয়া আছে ওইগুলাই সিলেবাস। এখান থেকেই সবগুলো কোয়েশ্চেন গুলো আসবে, আর ক্লাসের স্যাররা যেগুলো বলছে এখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর এক্সামে আপনার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটা অপশন থাকবে। আর এখান থেকে আপনি ইংলিশ বইটাও ডাউনলোড করতে পারেন, বাংলা বইটাও ডাউনলোড করতে পারেন।
স্যার এক্সাম কবে হবে? এক্সাম ডেটটা শীঘ্রই ঘোষণা করা বা ক্লাস অপশনে আপনি যতগুলো ক্লাস মিস করছেন সবগুলো ক্লাসের রেকর্ডেড ক্লাস আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এগুলো রেকর্ডেড ক্লিক করে নেবেন। আর যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই, ক্লাস টাইমে ঢুকলে এখানে দেখতে পাবেন এখানে কপি লিঙ্ক আছে না, এটা পাশে একটা অ্যাটেন্ডেন্স অপশন আছে, ওই অ্যাটেন্ডেন্স অপশনে ক্লিক করলে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? আর এখানে কিছু ব্লক কন্টেন্ট আছে, সিলেবাস, মক টেস্ট, ঠিক আছে? এখানে মক টেস্ট যেটা দেয়া আছে, আপনার এখানে 10টা সেগমেন্ট আছে না, 10টা বুকস, 10টা বুকস মিলে এই মক টেস্টটা দেওয়া হয়েছে। মেইন এক্সাম গুলো হবে কি অল সেগমেন্ট মিলে একটা এক্সাম, ঠিক আছে? ওই অনুযায়ী এই মক টেস্টটা দেওয়া হয়েছে। এন্ড মক টেস্ট দেওয়ার পর আপনার এখানে কোয়েশ্চেন ও ভার্সন দুইটা দেওয়া আছে, আমি দেখা দিচ্ছি। এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? জি। এরকম বাংলা এবং ইংলিশ দুই ভার্সনে কোয়েশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে সবগুলা দাগানোর পর একটা একটা করে দাগানোর পর মনে করেন এটা দিলাম, এভাবে দাগানোর ভাইয়া কোনো অ্যাটেন্ডেন্সে কি অ্যাবসেন্ট থাকলে সমস্যা আছে? না, আপাতত অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট থাকলে এটা সমস্যা নাই, ওটা জাস্ট চেকিং এর জন্য আমাদের ক্লাসে কয়জন যুক্ত হচ্ছে ওটার জন্য, ঠিক আছে? এটা সাবমিট দিবেন। এরপর আপনার যখন মেইন এক্সাম গুলো হবে সেই সময় এখানে এক্সাম অপশনে চলে আসবে এক্সাম গুলো, ঠিক আছে? হ্যাঁ, এখন আর কোনো সমস্যা আছে কারো? ফার্স্ট রাউন্ডের এক্সাম কোন সময় অথবা কোন দিন? আমাদের এক্সাম এখন যে রিভিউ ক্লাস হচ্ছে, রিভিউ ক্লাস শেষ হওয়ার পর আপনাদের একটা মডেল টেস্ট নিবে, যাতে আপনারা ওই মেইন এক্সামের এনভায়রনমেন্টের সাথে মিলাই নিতে পারেন, ঠিক আছে? আর এই ডেটটা শীঘ্রই ঘোষণা হবে। রমজানের আগে কয়েকটা রাউন্ড হয়ে যেতে পারে এবং রমজানের পরে গালা রাউন্ড হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার কালকে কি এই একই টাইমে ক্লাস হবে? না, এটা কালকে ক্লাস থাকলে আপনার ড্যাশবোর্ডে অপশন পেয়ে যাবেন। এখন আমি ড্যাশবোর্ডে একটা ক্লাস অপশন দিছি না? হ্যাঁ আছে। হ্যাঁ, ওইখানে চলে যাবে। আচ্ছা আচ্ছা, সকলকে ধন্যবাদ। শাহিদ কিরে গরু? এই ছাগল ভালো আছেন? এক্সকিউজ মি হোস্ট ভাইয়া, মামুন মানেই তো সমস্যা নাকি?